আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, তন্ময় সরকারের লেখা নলিকাটা গ্রাম। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধর আমি সুমন। বিভিন্ন চরিত্রে তন্ময়, প্রকাশ, সৌরভ, রাজু, সুপ্রিয়, দেবাশিস, তানিশা, শ্রীলেখা, রূপা, পূজা এবং আমি সুমন। শুরু হচ্ছে আজকের গল্প নলিকাটা গ্রাম। ঘুমটা ভাঙল ফোনের রিংটনের আওয়াজে। আড়মোড়া ভেঙে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখি পিকলু ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম, করা মাত্রই পিকলুর ধমক শুনতে পেলাম। কিরে অরুণ, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছিস? আজ কোথায় আসার কথা ছিল তোর, মনে নেই নাকি? হঠাৎ মনে পড়ে গেল আজ মাসির বাড়ি যাবার কথা ছিল। ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখলাম 9টা বাজতে 15 মিনিট বাকি। হঠাৎ ফোনের ওপার থেকে পিকলু বলল, কিরে আজ তুই আসবি না নাকি? তুই আসবি শুনে আমার মা সকালে তাড়াতাড়ি আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছে। মাছ মাংস যাবতীয় সব বাজার করে এনেছি। এখন তুই যদি না আসিস খুব খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। আরে না রে, যাব, কথা যখন দিয়েছি তখন নিশ্চয়ই যাব। তুই চিন্তা করিস না, ফোনটা রাখ, আমি রেডি হই। সময় মতো রেডি হয়ে গেলাম, কিন্তু যাবার সময় মাকে দেখলাম একটু চিন্তিত। ব্যাপারটা বুঝতে পারলাম না। মাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, তোর বাবা আর আমি যখন 1 বছর আগে তোর মাসির বাড়িতে গিয়েছিলাম, তখন ওই গ্রামে অনেক অদ্ভুত জিনিস ঘটতে শুরু করেছে। গ্রাম বাংলা এলাকা তো, অনেক এমন কিছু জিনিস ঘটে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। একটু সাবধানে থাকিস বাবা। খুব একটা বাইরে বের হলেও সন্ধ্যার আগে ফিরে আসিস, কেমন? এমন একটা অদ্ভুত কথা শুনে বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তবে ওসব এখন আর ভাববার সময় নেই। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে চললাম। সত্যি বলতে মা যেটা বলল সেটা আমি হালকা ধরতে পারলেও সেই ব্যাপারে আমি খুব একটা বিশ্বাসী নই। বলতে গেলে একদমই বিশ্বাসী নই। হয়তো অনেকেই বিশ্বাস করতে পারেন, তবে আমি এই ব্যাপারে মোটেও বিশ্বাস করি না। যাদবপুর থেকে ট্রেন ছাড়লো, তখনও আমি এই ব্যাপারটা নিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলাম। আমার মাসির বাড়ি যেতে গেলে আমাকে 2বার ট্রেন পরিবর্তন করতে হবে। যাদবপুর থেকে বারুইপুর স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে আবার ডায়মন্ড লাইনে ট্রেন ধরতে হবে। তাই করলাম। ডায়মন্ড ট্রেনে যখন উঠলাম তখন 11টা বেজে গিয়েছে। যখন নেত্রা স্টেশনে গিয়ে পৌঁছালাম তখন দুপুর 12টা। আমি যখন ট্রেনে ছিলাম তখন পিকলু 2বার ফোন করেছিল। ট্রেন থেকে নেমে আমি ওকে কল ব্যাক করলাম। পিকলু ফোন ধরল। কোথায় তুই? আরে এই তো, দাঁড়া, আমি তোকে দেখতে পেয়েছি, দাঁড়া, ওখানেই দাঁড়া। বলি সে ফোনটা কেটে দিল। চারিদিকে তাকিয়ে দেখলাম স্টেশনটা পুরোই ফাঁকা। মানুষ নেই, জন নেই। এ কেমন জায়গা? আমি এখানে অনেক ছোটবেলাতে এসেছিলাম। প্রত্যেকবারই পিকলু আমাদের বাড়িতে যেত। হঠাৎ দেখলাম লাল জামা পরা একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। সত্যি কথা বলতে মুখে গোঁফ দাড়ি থাকায় প্রথমে আমি চিনতেই পারিনি ওটা পিকলু। আসলে অনেকদিন পর ওকে দেখলাম। আগের থেকে কিরকম রোগা মতন হয়ে গিয়েছে। সে আমার কাছে এগিয়ে এসে লাফিয়ে উঠে হাসতে হাসতে বলল, আরে ভাই, বুকে আয়, কত বছর পর দেখা। তুই তো শালা ভুলেই গেছিস আমাকে। আরে এত সহজে কি তোকে ভোলা যায়? আমিও বেশ আনন্দে জাপটে ধরলাম পিকলুকে।
ও আমার থেকে 2 বছরে ছোট হলে কি হবে, ওর ওই চাপদাড়ি দেখে মনে হচ্ছে আমার থেকে 5-6 বছরের বড়। ও আমাকে নিয়ে স্টেশনের পিছনে এলো। দেখলাম সে একটা বাইক এনেছে, তাতে বসে বললাম। তারপর তাতে চড়ে বেশ আরামেই মাসির বাড়ি পৌঁছে গেলাম। পিকলু যে গ্রামে থাকে সেই গ্রামের নাম নাকি নলিকাটা। এমন অদ্ভুত নাম যে কে দিয়েছে ভগবান জানেন। পাকা 40 মিনিট লাগলো নলিকাটা গ্রামে পৌঁছতে। যখন আমি মাসির বাড়িতে এলাম তখন দেখি ঘড়ির কাঁটা 1টা ছুঁই ছুঁই। মেশো বাড়িতে ছিল না, কয়েকদিনের জন্য বাইরে কাজে গিয়েছে। মাসি আমাকে দেখে তো বেশ খুশি, তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিতে বলল, কারণ খাবার সময় হয়ে গিয়েছে। আমি ভিতরের বারান্দায় গিয়ে বালতি ঠান্ডা জলে হাত মুখ পা ধুয়ে নিলাম। ক্লান্তি দূর হয়ে গেল। দুপুরে যখন খাওয়া দাওয়া শেষ করে পিকলুকে বললাম, চল কোথাও ঘুরে আসি। কোথায় যাবি এই দুপুরবেলা? এই আশপাশটা ঘুরে আসলে কেমন হয়? এই দুপুরবেলা আর বেরোতে ভালো লাগছে না, বিকালে যাবো কোনো, কেমন? এখন আয় দেখি, একটু শুয়ে পড়। আমি আর তেমন দাগে জোড়াজুড়ি করলাম না। ক্লান্ত শরীর নিয়ে এলিয়ে পড়লাম বিছানায়। ঘুমটা হঠাৎ ভাঙল কিছু লোকের কথাবার্তার আওয়াজে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বাইরে এসে দেখি সন্ধে হয়ে গিয়েছে। তবে এত লোকের চেঁচামেচি কোলাহল কোথায় থেকে আসছে? আর পিকলুটাই বা গেল কোথায়? ধুর, আমি তো এখানে কিছুই চিনি না। আস্তে আস্তে বাইরে বের হতে দেখি সামনের একটা ছোট মাঠে কত লোক জড়ো হয়েছে। চারিদিকে কি অন্ধকার! এখানে কি বৈদ্যুতিক সংযোগ আসেনি? সবাই হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম তাদের দিকে। সেখানে যেতে দেখলাম পিকলু ওখানেই দাঁড়িয়ে আছে। আমি পিকলুর কাছে গেলাম, বললাম, এই পিকলু, এখানে কি হয়েছে? এত লোক এখানে দাঁড়িয়ে আছে বা কেন? ও তুই বুঝবি না। বোঝালে নিশ্চয়ই বুঝবো। কি হয়েছে? আর ও কি ওই ওই অতগুলো লোক মিলে একটা মহিলাকে ধরে আছে কেন? হ্যাঁ, এ কি হচ্ছে? সব বলছি, কিন্তু তুই আগে বল, ভূত প্রেত বিশ্বাস করিস? আরে বাবা, এর সাথে ভূত প্রেতের কি সম্পর্ক? সম্পর্ক আছে। তুই আগে বল দেখি, ভূত প্রেত বিশ্বাস করিস? তারপর সমস্তটা খুলে বলছি। না, বিশ্বাস করি না। যত সব আজগুবি, ওসব কিছুই নেই। তবে তুই বল, এখানে কি হয়েছে এখন? একটা ভদ্রলোক আমার পাশেই দাঁড়িয়েছিল। সে এতক্ষণ আমার আর পিকলুর কথোপকথন শুনছিল। সে হঠাৎ বলল, ওই যে বউটাকে দেখেছো, যিনি পড়ে আছে, ওকে আজ দুপুরবেলা ভূতে চেপেছে, তারই চিকিৎসা চলছে। এইভাবে চিকিৎসা? হ্যাঁ, ডাক্তার নেই এখানে? এটা ডাক্তারের কাজ নয়, গুণিনের কাজ। ডাক্তারেতে কিছুই করতে পারবে না। আপনার এই বিশ্বাসের কারণ কি? ডাক্তার কিছু করতে পারবে না, গুণিন করতে পারবে? হ্যাঁ। দেখো বাবু, আমি তোমাকে চিনি না, তর্কে বিতর্কে যেতেও চাই না। শুধু একটা কথা বলে রাখি, এই কাজ গুণিন ছাড়া কেউ সমাধান করতে পারবে না। এমন সময় সেই মহিলাটি চিৎকার করে উঠল। আমি হতভম্ব হয়ে গেলাম তার চিৎকার শুনে। সে খ্যানখ্যানি গলায় বলছে, আমাকে ছাড়, ছেড়ে দে বলছি, নইলে সবাইকে শেষ করে দেব। আশ্চর্য বিষয় যে জোনা 5 জন সেই মহিলাটিকে শক্তভাবে ধরে আছে। তাও সে মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে আসছে কি করে? এমন সময় ভিড় ঠেলে একটা বৃদ্ধ লোককে আসতে দেখলাম। পরনে লাল পাঞ্জাবি আর লাল ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি আসতেই দেখলাম সবাই তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। তার হাতে একটা ব্যাগ, চোখগুলো যেন কিরকম লাল টকটকে, গাল বসা কিন্তু বেশ বলিষ্ঠ চেহারা, মাথার চুল প্রায় অর্ধেক পেকে গিয়েছে। কে এই ভদ্রলোক? পাশের লোকটার কাছ থেকে জানতে পারলাম ইনি এই ন্যাথরার বুকে
সবচেয়ে বড় তান্ত্রিক, নাম অবনী ঠাকুর মুখার্জি। তিনি প্রথমে বেশ আদর করে মহিলাটির সাথে কথা বললেন। কিরে, ভালো আছিস? আমায় চিনতে পেরেছিস মা? মহিলা কিরকম চুপ করে আছে, কিন্তু উনি আসার আগেই সেই মহিলাটি যেভাবে প্রলয় নাচ করছিল, কিন্তু এখন একেবারে নীরব। অবনী ঠাকুর বলল, কোথায় থেকে এসেছিস মা? কিরে বল না। ও বলবি না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। দাঁড়া, তোর কাছে গিয়ে একটু বসি। বলেই তার কাছে গিয়ে বসে পড়ল। তারপর হাতের মধ্যে কি যেন একটা ছিল, ওটা ওই মহিলার নাকে ধরতেই সে দেখে চিৎকার করে উঠল। খ্যানখ্যানে গলায় বলল, কাছে আসবি না তুই, ডাকে সব দেবি রে। তুই মরিস রে, কেন বারবার আসিস? তোর মৃত্যু হয় না কেন? তোর নাম কি সেটা বল, না হলে। কথাটা বলেই আবার সেই নাকের কাছে কি যেন একটা ধরল। সাথে সাথে মহিলাটি ছটফট করতে লাগলো। আমার নাকে ধরিস রে, ধরিস রে। তবে এই মুহূর্তে ওই দেহ ছেড়ে দে। তোর নাম কি বল, কে তুই? আমি মাতু হাজরা, বিপিন হাজরার বউ। মাতু হাজরার নাম শুনে পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা অত্যন্ত ভয়ে সবাই যেন আঁতকে উঠেছিল। অবনী ঠাকুর বলল, বারংবার এইরকম কাজ তুই করছিস। দেহ ছেড়ে দেবার পর ওই মেয়েটার কি অবস্থা হয় বলতো? 4-5 দিন বিছানা ছেড়ে উঠতেই পারে না। আমি কি করব? আজ দুপুরে ওই মেয়ে কাটা পোনা কিনে আনছিল। আমি তখন হালদারদের গলিটার মধ্যে বসেছিলাম, রাশি রাশি পড়ে গেল। এখনই দেহ ছাড়, না হলে প্রেত বান প্রয়োগ করবো কিন্তু। না না না, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তুই যে দেহ ছেড়ে দিচ্ছিস তার প্রমাণ কি রেখে যাবি? প্রমাণ দিয়ে যা। কি প্রমাণ? তোকে দাঁতে করে একটা জল ভর্তি ডাবর নিয়ে ওই যে বট গাছটা আছে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি তখন বিস্ময়ে চমকে উঠেছি। এক ডাবর ভর্তি জল নিয়ে, তাও দাঁতে করে, এ কোথায় এলাম? পরক্ষণেই মহিলাটি দেখি দাঁতে করে জল ভর্তি ডাবর নিয়ে ঘষতে ঘষতে চলল বট গাছের দিকে। আমি কি স্বপ্ন দেখছি নাকি নাকি চোখের ভুল? আরেকটি লোক অবনী ঠাকুরের কাছে গিয়ে বলল, ঠাকুর মশাই, যদি ওই আত্মাটাকে আরো দূরে দিয়ে আসতে খুব ভালো হতো। এই মাতুর জ্বালায় আর থাকা যাচ্ছে না। প্রথমে বিপিন, তারপরে এই মাতু। এত তাড়াতাড়ি তোদের জ্বালা কমবে না। ওর মৃত্যু অপঘাতে হয়েছে, আর প্রতিশোধের জ্বালায় ও ছটপট করছে। তোরা ওকে যত দূরে দিয়ে আসতে বল, ও আবার নিজের স্থানে চলে আসবে। তোরা বরং এক কাজ কর, হালদার বাড়ির সামনে থেকে আসা যাওয়া বন্ধ কর। এই মাতুকে ধ্বংস করার কোনো উপায় নেই ঠাকুর মশাই? এমন করলে তো সারা গ্রাম পাগল হয়ে যাবে। একে সন্ধ্যার পর ঘরের বাইরে বেরোতে সবাই ভয় পায়। ওর লক্ষ্য যতদিন পূর্ণ না হবে ততদিন ওকে থামানো অসম্ভব। সেই মহিলাটি প্রকাণ্ড বট গাছের কাছে গিয়ে নিজের জ্ঞান হারালো। তারপর সবাই মিলে তাকে ধরে ঘরে নিয়ে গেল। এবার আস্তে আস্তে জায়গাটাও ফাঁকা হলো। পিকলু আমাকে সঙ্গে নিয়ে বাড়ি চলে এলো। তাকে বললাম, এইসব কি দেখলাম আজ? পুরোটাই অবিশ্বাস্য। দাঁতে করে জল ভর্তি ডাবর নিয়ে যাবার পরেও তোর অবিশ্বাস্য মনে হলো? ওরে, এগুলোকে বিশ্বাস করতে শেখ। মনে রাখিস, ভগবান আছে যেমন, তেমন ভূত প্রেত আছে। তোরা শহরে থাকিস, সেখানে আলোর দেশ, আর এখানে দেখ, সন্ধ্যার পর কোনো আলোর ব্যবস্থা নেই। সকাল থেকে বিকেল অবধি এখানে কারেন্ট থাকে, তারপর আর থাকে না। ঠিকমতো নেটওয়ার্ক ব্যবস্থা নেই, এক্কেবারে আবাদ জায়গা। আমরা তো হ্যারিকেন ল্যাম্প ও হ্যাচাক এইসব ব্যবহার করি। তাহলে চিন্তা কর এখানে আমরা কেমনভাবে থাকি। সে তো বুঝলাম, তবে কেসটা কি হলো সেটাই তো আমি বুঝতে পারলাম না। মহিলাটা দাঁতে করে জল ভর্তি ডাবর নিয়ে যাচ্ছে দেখে আমি তো পুরোই ছিটকে গেছি। ভাই, তুমি তো আজ এলে, কটা দিন থাকো, রকম সকম সব বুঝতে পারবে। ওই যে মাতু হাজরা,
ভীষণ সাংঘাতিক মহিলা। নিচে থাকতে যেমন দম দেখিয়েছিল, মরে গিয়ে আরো বেশি দম দেখাচ্ছে। সালা গায়ে কি শক্তি মাইরি! মূল্য কিভাবে? কোনো অসুখ করেছিল নাকি? আরে না না, ট্রেনে কাটা পড়েছে। কাটা পড়েছে? কাটা পড়লো কিভাবে? অনেক ঝামেলা ছিল ওর স্বামীর সাথে। দুজনের মধ্যে কে বড় বজ্জাত বোঝাই যেত না। অবশ্য শুনেছি বিপিন নাকি ওর নিজের বউকে খাওয়া দিত না, উল্টে মারধর করত। মদ খেয়ে রোজ বাড়িতে আসতো। মাতুর সাথে দিনরাত নাকি মারপিট হতো। মাতুর গায়েও খুব জোর ছিল, সে তো খুব ক্ষমতাবান মেয়ে ছিল। কিন্তু মূল্য কিসের জন্য? আরে বলছি, দাঁড়া না, অনেক চব্য আছে ভাই। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 10 বছর আগে। মাতু হাজরা তখন আমাদের গ্রামে সবে করে বিয়ে হয়ে এসেছে। তার বয়স তখন সবে 25, আর বিপিনের বয়স ছিল 40। 3 মাস খুব ভালোভাবে সংসার করেছিল তারা। এর মধ্যে বিপিনের এক বন্ধু শ্যামলের সাথে মাতুর আলাপ হয়, এবং দিন যেতে না যেতেই তাদের মধ্যে সম্পর্ক আরো গাঢ় আর ঘনিষ্ঠ হতে থাকে। মানে বুঝতেই পারছিস। হঠাৎ বিপিনের এক কাজ পড়লো দমদমে, প্রায় 25 দিন পরে ফিরবে। তো এই বিপিন তখন শ্যামলকে বলে গেল, ভাইয়া, ওর একটু খেয়াল রেখো। তুমি ছাড়া এই গ্রামে আমি যার কাউকে বিশ্বাস করি না। তুমি কোনো চিন্তা করো না বিপিন, আমি খেয়াল রাখবো। বিপিন হাসি মুখে চলে গেল দমদমে। 25 দিন পরে যখন সে এই নলিকাটা গ্রামে ফিরল, তখন সে লোকের মুখে মুখে শুনতে পেল তার বউয়ের সাথে শ্যামলের তীব্র ঘনিষ্ঠতার কথা। রাগে ফেটে পড়ল, কিন্তু তার বউ আর শ্যামলকে দেখলে তার এক বিন্দু সন্দেহজনক বলে মনে হতো না। তখন মনে হতো গ্রামের লোকেরা সব মিথ্যে বলছে, এই সব গুজব। কিন্তু সন্দেহ যখন একবার মনের মধ্যে জেগে ওঠে, সেটা নামানো বড় কষ্ট, বুঝলে? বিপিন রোজ যখন গ্রামে বের হতো, কেউ না কেউ তার বউয়ের ব্যাপারে কুৎসা রটাতো। বিপিন, তোর বউটাকে একটু সামলে রাখ, মাঝে মাঝে একটু টাইট দে ভাই, না হলে দেখবি কোন দিন অন্যজনের হাতে চলে গেছে। শ্যামলের ওপর যতটা বিশ্বাস করিস, ও কিন্তু মোটেও বিশ্বাসী ছেলে নয়, ধ্যাম না শালা। এইসব শুনে প্রচন্ড রাগে রোজ নেশা করে এসে মাতুকে মারতে আরম্ভ করলো, কিন্তু প্রমাণ ছাড়াই মারতো। মাতু 3 দিন মা সহ্য করলো, বারবার বলল তার সাথে শ্যামলের কোনো ঘনিষ্ঠতা নেই, কিন্তু বিপিন কোনো কথাতেই বিশ্বাস করতো না। মাতু আর সহ্য করলো না। 4 দিনের মাথায় সেও হাত চালাতে শুরু করলো। রোজ রাতে দুজনের তুমুল ঝগড়া হতে শুরু করলো। শ্যামল তখনও এইসব ব্যাপারে জানতো না। একদিন মাতু তাকে এইসব কথা জানিয়ে দেয়। তারপর শ্যামল আর মাতু যুক্তি করে কি করে বিপিনকে পৃথিবী থেকে সরানো যায়। ওই দিন রাতেই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফেরে বিপিন। মাতু, এই মাতু, কোথায় গেলি রে? বাদবার অত বাকি। ভাতের থালা এনে সামনে রাখলো মাতু। কাল আমি তোকে তোর বাপের বাড়িতে দিয়ে আসবো সালি। তোর মুখ দেখতেও আমার ইচ্ছা করছে না। তোর মতো মেয়ের সাথে বিয়ে করে আমার মুখ গ্রামে চুন হয়ে যাচ্ছে। তোর ওই রূপ দেখে আমি তোকে বিয়ে করেছিলাম, সালা ওই রূপই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। তোকে আমার মারতে ইচ্ছা করছে। কথাটা বলার আগে বিপিনের গলাটা কে যেন দড়ি দিয়ে চেপে ধরল। চিৎপাত হয়ে মেঝে পড়ে গেল বিপিন। ছটপট করতে লাগলো সে। মাতু তাড়াতাড়ি তার পাটা চেপে ধরল, এবং কিছুক্ষণ এইভাবে ছটপট করার পর বিপিনের দেহ একেবারে শান্ত হয়ে গেল। পরের দিন পুলিশ আসলো, কিন্তু ওদের দুজনকে দেখতে পেল না। পালিয়ে গিয়েছে তারা। প্রায় 7 দিন তন্ন তন্ন করে চারিদিক খুঁজে দুজনকে ধরে আনলো পুলিশ। মাতু এবং শ্যামল দুজনেই স্বীকার করে যে তারা বিপিনকে খুন করেছে, এবং তার কারণটাও তারা বলে। আদালতের বিচারে তাদের 8 বছর সাজা হয়। এর মধ্যে এই নলিকাটা গ্রামে আর একটা অদ্ভুত জিনিস ঘটেছে। রোজ রাতে হাজরাদের বাড়ির সামনে দিয়ে কেউ গেলে তারা দেখতে পায় দূরে কোনো একটা লোক দাঁড়িয়ে আছে। কখনো সে এগিয়ে আসে সামনের দিকে, আবার কখনো অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। 8 বছর পর মাতু আর শ্যামল যখন জেল থেকে ছাড়া পায়, তখন মাতু ঠিক করে নলিকাটা গ্রামে সে আবার আসবে। কিন্তু শ্যামল তখনও অনেকটা পাল্টে গিয়েছে।
সে এর মধ্যে গ্রামের কিছু লোকের কাছ থেকে জানতে পেরেছে যে বিপিনের ভূত ভীষণ তাণ্ডব করছে। সে আর ভুল করে ওই গ্রামে যেতে চাইল না। মাতু হাজরাকে বলল, তুমি আজ ওই গ্রামে গিয়ে বিপিনের বাড়িতে থাকো, আমি কাল সকালে তোমার কাছে আসছি। এই বলে সে ওখান থেকে চলে গেল। কিন্তু এই খবরটা তুই জানলি কি করে? মাথু কি কাউকে বলেছিল? গণেশের বউকে কিছুদিন আগে যখন মাতুর ভূত চেপেছিল তখন সে সব কথা অবনী ঠাকুরকে বলেছিল। পাড়ার লোকও সব শুনেছে। কিন্তু ওই যে বিপিন নাকি ও আর কোনো উপদ্রব করেনি? সেটা আমি জানি না, তবে মনে হয় সে আর নেই। তাহলে মাথু প্রতিশোধ নিতে চায় কাকে? আরে বোকা, শ্যামলকে। আরে সে তো চলে গিয়েছে, আর কি সে এসেছে? ওরে, ওর জায়গা জমি এখানে পড়ে আছে। কম জায়গা ওর, দোতলা বাড়ি, তবে ওটা এখন পুরো বাড়ি হয়ে গিয়েছে। শ্যামলকে মারতে চায় কেন? মাতু তো শ্যামলকে ভালোবাসে। আরে মাতু তো ভালোবাসতো, কিন্তু শ্যামল তো বিশ্বাসঘাতক। ও মাতুকে ভালোবাসতো না, শারীরিক সুখের জন্য সে এসব করেছিল। পরে যখন শ্যামল আর এলো না, তার যখন আর কোনো খবরই পাওয়া গেল না, তখন মাতু সব বুঝতে পারল। মনে মনে শ্যামলের প্রতি একটা রাগও সৃষ্টি হয়েছিল মাতুর। তার উপর বিপিনের ভূত মাতুর পিছন ছাড়তো না, রাতের ঘুম কেড়ে নিয়েছিল ওর। তার উপর সকাল হলেই গ্রামের সমস্ত লোকেরা মাতুকে নোংরা নোংরা মন্তব্য করতে থাকতো। এইসব সহ্য করতে না পেরে সে একদিন ঠিক করে যে সে বাপের বাড়ি চলে যাবে। কিন্তু যেদিন সে বাপের বাড়ি যাওয়ার জন্য উপক্রম করছে, তার ঠিক আগের রাতে শ্যামল তার কাছে আসে। এতদিন পর কি করতে এসেছো এখানে? তোমার মতো বিশ্বাসঘাতককে ভালোবেসে আমি নিজের স্বামীকে মেরেছি, আর তুমি বিশ্বাস করো, আমি এতদিন বাইরে ছিলাম তার কারণ থাকবার জন্য একটা ঘর খুঁজে যাচ্ছিলাম। টাকা পয়সা সব শেষ, আমি নিজে আমার বাড়িতে যেতে পারবো না। পুকুর জমি বন্ধক রাখা আছে। হারান অতি সাংঘাতিক লোক, তার কাছ থেকে আমি টাকা নিয়েছি। 1 মাসের মধ্যে টাকা না দিতে পারলে কেটে টুকরো টুকরো করে দেবে আমায়। 1 মাস তো দূর, 8টা বছর কেটে গিয়েছে, ওরা আমাকে খুঁজে যাচ্ছে। তাই আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আমি কলকাতায় গিয়ে থাকবো, ওখানে আমরা বিয়ে করব। চলো। ওখানে থাকার আর বিয়ের অনেক খরচা তো। তাতে কি আছে, বিপিনের যে এত টাকা আছে, সেগুলো কি করলে? সিন্ধুকে তো কিছুই নেই। দেখছি দাঁড়াও, ও আর একটা জায়গায় টাকা রাখতো। একটা কৃত্রিম দরজার ভিতরে হালকা টানতেই সেটা খুলে গেল, আর তাতে দেখল অনেক টাকা। শ্যামল লোভ সামলাতে পারল না, মাতুকে বলল, তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নাও, 9:30টায় ট্রেন আছে। মাতু তখনই সেই টাকাগুলো একটা লাল ব্যাগের মধ্যে তুলে নিল। এখনকার মতো সেই বছরটাও খুব ঠান্ডা ছিল, রাস্তাতে একটাও লোক ছিল না। 9:05 ডাউন ট্রেন ওই দিক থেকে দৌড়ে আসছে। লাইন ধরে আস্তে আস্তে দুজনে চলেছে। বলছি মাতু, তোমার ব্যাগটা দাও, যদি কোথাও আচমকা পড়ে যায়। থাক, পড়বে না, আমি শক্ত করে ধরে আছি। ট্রেনটা খুব কাছাকাছি চলে এসেছে, এমন সময় মাতুর হাত থেকে শ্যামল সেই লাল ব্যাগটা ছিনিয়ে নেবার চেষ্টা করে। মাতুও খুব শক্তিশালী মেয়ে, সেও কোনো মতে ব্যাগটা ছাড়ে না। ট্রেন আরও কাছে ছুটে এলো। ওরা হাতাহাতি করতে করতে যেদিক দিয়ে ট্রেন এগিয়ে আসছে সেই দিকে অগ্রসর হলো। মাতুর শক্ত হাত শ্যামলের মুখে থোবড়াতে গিয়ে পড়ল, আর ঠিক সেই সময় শ্যামল মুখ থুবড়ে রেল লাইনের পাশে গিয়ে পড়ল, আর সাথে সাথে ট্রেনটা মাতুর উপর দিয়ে চলে গেল। সাংঘাতিক ঘটনা মাইরি। হ্যাঁ ভাই, সেই থেকেই মাতু হাজরার অতৃপ্ত আত্মা হালদার বাড়ি অর্থাৎ ওই শ্যামলদের বাড়িতে গিয়েই থাকে শুনেছি। তোকে মাতু কানে কানে এসে বলেছে নাকি যে ও ওখানে থাকে? হ্যাঁ, আরে পাগল, শ্যামল হারানদের কাছে দেনা করেছে তো, যেমন ধর পুকুর, বাগান। তারা তো এখন এসে এই জায়গাগুলো নিজের মতো কিছু করবে, যেমন ধর পুকুরে মাছ চাষ, বাগানে নানা ধরনের শাকসবজি চাষ। শ্যামল তো তাদের কাছে থেকে টাকা নিয়েছে, আর তো দিতে পারেনি। ওরা এখন এসে ওই জায়গাগুলো হড়প করবে। কিন্তু ভাই, ওরা এখানে চাষ কেন 2 মিনিট বাসও করতে পারেনি। কেন? কি হয়েছে ওখানে? যত নাকি অদ্ভুত সব কাণ্ড ঘটছিল। তাই নাকি? কিরকম? আমি অত জানি না, আমি এটুকু জানি
ওই দিন হারান আর তার ছেলে নগেন বাড়ি ফিরে আসার পর থেকে প্রায় 15 দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। ভয়ানক বাতাস লেগেছে। এমনকি ঘোষবাবুর ছেলে মন্টু, সেও নাকি রাতের বেলা ওই হালদার বাড়ির দিক দিয়ে আসছিল। সেও দেখেছে এক ছায়ামূর্তি গরুর মাংস চিবিয়ে খাচ্ছে। কি ভয়ানক চোখ মুখ তার। আরও অনেক লোক ওই রকম একটা ছায়ামূর্তিকে দেখেছে। ভয়ে কেউ ওখানে যায় না। হ্যাঁ, ভূত গরুর মাংস চিবিয়ে খাচ্ছে? বাহ বাহ, ভালো গল্প। আচ্ছা এটা বল, মা তো ওখানে কেন আছে? শ্যামলের জন্য? হ্যাঁ। কিন্তু শ্যামল যা টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে, ও আর কেন ফিরে আসবে এখানে? সেটা আমি কি করে বলবো? আরে রাখ তো তোর এই ভণ্ডবাজি গল্প, রাখ। এইসব গল্পতে ঠিক আছে, বাস্তবে এইরকম কথা বলিস না, পাবলিক জুতো ছুঁড়ে মারবে। আরে আমি যা জানি, যা শুনেছি তাই তো বললাম। এতে আমার দোষ কি? তোর যদি বিশ্বাস না হয় তুই যা হালদার বাড়িতে। হ্যাঁ যাবো তো, আজই যাবো। দেখবো ওখানে কে আছে, মাতু না ফাতু দেখছি আমি। হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? আরে মন্টু ওরাতে ওকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ওরে যাক, আমি একবার গিয়ে দেখবো যে ওখানে মাতুর ভূত আছে নাকি অন্য কিছু। শোন, একটা কথা বলি অরুণ, বিপদ বলে আসে না ভাই। ওখানে কেউ চায় না, কিছু হয়ে গেলে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। কিছু হবে না, তুই যাবি আমার সাথে। আমি? পাগল হয়েছিস? প্রাণ থাকতে আমি ওখানে যাব না। তোকে এইসব কথা বলে যে কি ভুল করেছি। 50% আমি আগেই জেনেছি ভাই। যাদবপুরে থাকতে মিশুকে একবার ফোন করেছিলাম, কথায় কথায় তার কাছে থেকে এইসব জেনেছি। আমার এইখানে আসার ইচ্ছেটাও আরো সাথে সাথে বেড়ে গিয়েছিল। তারপর তুই এইসব বললি, এবার তো যেতেই হবে হালদার বাড়িতে। আমি শুধু দেখতে চাই এই নলিকাটা গ্রাম যে এত বিখ্যাত ভূত প্রেতের জন্য, তাহলে হালদার বাড়িতে কি আছে শুধু এটাই দেখবো। তুই যাবি তো? আমি যাব না, আমি মাকে এক্ষুনি বলে দিচ্ছি। আরে দূর, পাগল নাকি? চুপ করে থাক। তুই কি রে পিগলু, এইসব ব্যাপার নিয়ে এত ভয় পাস? ওরে যত ভয় পাবি তত ভয় তোর দিকে তেড়ে আসবে, বুঝলি? তোরই থাক, মাসি ঘুমিয়ে পড়ুক, তারপরেই আমরা যাব। আর তার আগে নিজের মুখটা বন্ধ রাখবি, ঠিক আছে? আমি বরাবরই সাহসী, আর এসব ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না। ভূতের প্রসঙ্গ বরাবরই আমি তাচ্ছিল্যভাবে হেসে উড়িয়ে এসেছি। কিন্তু এবারে যে ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে, মানে ওই জল ভর্তি ডাবরের ব্যাপারটা, ওইটা আমার মনে একটু দাগ কেটে দিয়েছে। পিগলুর আর্ধেক কথা আমি বিশ্বাস করিনি, শোনার দরকার শুনেছি। তবে একবার ওই বাড়িতে গিয়ে দেখতে হবে কি আছে ওখানে, তাহলে বিশ্বাস হয়ে যাবে ভূত আছে কি নেই। খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিলাম। মাসি ঘুমিয়ে পড়তেই ঠিক 10:30টার সময় পিগলুকে নিয়ে চললাম হালদার বাড়ির দিকে। পিগলু কোনো মতে যাবে না, কিন্তু তাকে জোর করে আমি নিয়ে এলাম। পিগলুর মুখ থেকে শুনলাম তার বাড়ি থেকে হালদার বাড়ি যেতে মিনিট 15 সময় লাগে। সোজা গিয়ে ডাইনে যেতে হবে। আমার হাতে ছিল 5 সেলের টর্চ। বাড়িটা দক্ষিণ দিকের জঙ্গলের ওপারে। বাইরে ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, বেশ ভয়ানক ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ঘেরা। এই এত রাতেও, ভীষণ ঠান্ডাতেও রাস্তা জনমানবহীন। তবে পাশে ঝোপঝাড় থেকে শিয়ালগুলো ডেকে উঠছে বারংবার। রাস্তায় যেতে যেতে পিকলু আমাকে বলল, হ্যাঁ রে অরুণ, তুই মাসির বাড়িতে ভূত দেখতে এসেছিস? ধরে নে তাই। বাঁচতে চাইলে বাড়ি চল ভাই, ওদিকে যাস না। পিগলুর কোনো কথাতেই আমি আর কান দিলাম না। 11টার আগেই আমরা হালদার বাড়ির সামনে চলে এলাম। আমি যখন বাড়িটাকে দেখলাম তখন আমার তেমন কিছু মনে হলো না। বাড়িটার চারপাশে ঝোপঝাড়ে ঘেরা। দেখলাম বাড়িটার বাইরের রং একেবারে কালো হয়ে গিয়েছে, চুনবালি খসে পড়েছে অনেক জায়গায়। বাড়িটার পাশে মস্ত বড় একটা পুকুর এবং তার পাশে একটা বিশাল বাগান। কিন্তু বাড়িটার পেছনের দিকে ওটা কি পিগলু? বাড়ির পিছনের দিকটায় কি আছে রে? ওদিকে ওদিকে নলিকাটা গ্রামের শ্মশান। তুই চল না এখান থেকে, এবার আমি কিন্তু সত্যি বাড়ি চলে যাব।
যা, চলে যা, যা। কথাটা বলি আমি বাড়িটার সামনের দিকে এগিয়ে গেলাম। পিকলু সেখানে কাঠ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কোথায় থেকে একটা শিয়াল ডেকে উঠতেই ওরে বাবা রে, রাম 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 বলেই আমার দিকে ছুটতে লাগলো। আমি ভয় পাচ্ছিলাম সাপের দিকে। অন্ধকারে কোথায় শুয়ে আছে কে জানে। অবশ্য আমি মনসামার ভক্ত, অত সহজে কিছু হবে না। বাড়িটা সদর দরজায় তালা দেওয়া, সামনে একটা ইট ছিল, সেটা দিয়ে তালাতে মারতেই জং ধরা দুর্বল তালা কিছু প্রতিবাদ না করেই দেহ রাখল। ঘরের ভিতরে নিঝুম অন্ধকার। টর্চ মেরে দেখলাম হল ঘরের মতন বিশাল বড় ঘর। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ধুলো ভালি শুকনো পাতাতে মেঝেটা খুবই নোংরা। আমি বললাম, কই রে পিকলু, কি আছে এখানে? বাঁচতে যদি চাস এখান থেকে চল ওরম, আমার কিন্তু এখানে একদম ঠিক লাগছে না। পিকলুর দিকে তাকিয়ে উত্তরটা দিতে যাব, এমন সময় আমার চোখ গিয়ে পড়ল পিকলুর পিছনের আয়নাটার দিকে। 1 সেকেন্ডের জন্য মনে হলো কে যেন ওই আয়না থেকে বেরিয়ে গেল। চোখের ভুল নাকি সত্যি? পিকলু বলল, হাঁ করে ওদিকে কি দেখছিস ভাই? কিছু না, চলায়। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। এমন সময় পিছন ফিরে দেখি সদর দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। পিকলু থরথর করে কাঁপতে লাগলো, তবে আমি কাঠ হয়ে রইলাম। সত্যিই দেখছি এখানে কিছু একটা আছে। তবে ভিতরে ভিতরে আনন্দও হতে লাগলো। ভূত দর্শন তাহলে এবার হবেই, কিন্তু কোথায় সে? সামনে আসছে না কেন? এর মধ্যে আমরা হাঁটতে হাঁটতে বারান্দার কাছে এসে দাঁড়িয়েছি। এমন সময় কানে এলো দূরে কে যেন দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। অন্ধকারে তাকে দেখতে পেলাম না। টর্চ জেলে সেই দিকে মারতেই কই, কেউ নেই। পিকলু বলল, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, কিন্তু রাত 12টা বাজতে যায়, চল না। তোর সাথে মানুষ আসে, এদিকে ভয়ে আমার হার্ট ফেল হয়ে যাওয়ার মতো, আর তুই গোয়েন্দার মতো এদিক ওদিক। চুপ, ভালো করে পরীক্ষা করতে দে আমাকে। কি আমার সর্বপল্লী রাধাকৃষ্ণন এলো রে? ওই দেখ, এই অরুণ, এই ওটা কি? হ্যাঁ, কই? চোখের সামনে দিয়ে চলে গেল যেন একটা ছায়া মতো। কোন দিকে গিয়েছে? ডান দিকে গেল। আমরা সেই দিকে গেলাম। হাঁটতে হাঁটতে মনে হলো আমাদের পিছন পিছন কে যেন হেঁটে চলেছে। পিছনে ফিরে তাকাতেই আর দেখি কেউ নেই। আবার সেই আয়নাটার সামনে এলাম। আয়নার দিকে তাকাতেই মনে হলো আমার ঠিক পিছনে রক্ত মাখা অবস্থায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চকিতে পিছন ফিরলাম, কিন্তু কেউ নেই। ভয় আমারও একটু একটু লাগছিল এবার, কিন্তু সেটা পিকলুর সামনে প্রকাশ করলাম না। দরকার নেই আর এখানে থেকে। তার কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানিয়ে দিল যে আর এখানে থাকা ঠিক নয়। বলছি চল, এবার কিছুই নেই এখানে। যত সব। আয় আয় আয়। সত্যি যাবি? চল ভাই চল, তোর গলায় ফুলচন্দন পড়ুক, সোনা ভাই। কিন্তু বাইরের দরজা টানতেই সেটা দেখলাম আর খুলছে না।
হঠাৎ একটা চাপা খ্যানখ্যানে গলায় হাসি ছুটে এলো। তারপর শোনা গেল, পাথরের মতন দুজন দাঁড়িয়ে পড়লাম। পিকলু দরজার সামনে থরথর করে কাঁপতে শুরু করেছে, কিন্তু যে হাসছে তাকে দেখা যাচ্ছে না, এমনকি টর্চ লাইট মারলেও না। কোথায় সে? সে যেন আমার মনের কথা বুঝতে পারলো। কোনা গলায় বলল, হ্যাঁ? পায়ের শব্দ পাওয়া গেল, কিন্তু কোথায় থেকে? এদিকে দরজাও খুলছে না। চারিদিকে লাইট মারতে লাগলাম আমি, এছাড়া আমার আর উপায় নেই। হঠাৎ দুম করে একটা শব্দ হলো। লাইট মেরে দেখি আলমারিটা পড়ে গিয়েছে। সেই দিকে আস্তে করে এগিয়ে যেতেই আমার চোখ গিয়ে পড়ল পাশের ঘরটাতে। দেখলাম সেই রক্তমাখা ভয়ানক চেহারার নারী সম্পূর্ণ উল্টো হয়ে সিলিং বেয়ে বেয়ে ধীর এবং নিশ্চিত পদক্ষেপে আমার দিকে এগিয়ে আসছে। উল্টো হয়ে ঝুলছে তার অভিশাপের মতো উড়ন্ত চুল। খোঁড়া গলায় সে বলল, ভয়ে আমার বুক কেঁপে উঠল। এই কি সেই মাতু হাজরা? কি ভয়ানক! কিন্তু আমি এখন কি করব? দরজা বন্ধ। আর পিকলু? কথাটা ভাবতেই মনে পড়ল পিকলুর কথা। তাড়াতাড়ি দরজার কাছে ছুটে আসতেই দেখি সে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই মূর্তি আমার খুব কাছাকাছি এসে পড়েছে। দুম দুম করে দরজায় ধাক্কা মারতে শুরু করলাম আমি। এবং ঠিক সেই মুহূর্তে দরজা চোখের পলকে ভেঙে পড়ল। ভয়ে ও বিস্ময়ে তাড়াতাড়ি পিকলুকে চাকিয়ে নিলাম। সেই মূর্তি খলখল করে হাসতে থাকে আর দু হাত দিয়ে তালি দেয়। বাইরে বেরোতেই শিয়ালের দলেরা চেঁচিয়ে উঠল। এমন সময় সেই মূর্তি ঘরের ভিতর থেকে খোঁড়া গলায় আমাকে ডাকতে লাগলো। তাড়াতাড়ি ছুটতে লাগলাম, কিন্তু হঠাৎ সামনে কোনো একটা কিছুতে হোঁচটকে মুখ থুবড়ে পড়ে গেলাম আর সেখানে জ্ঞানহীন হয়ে পড়লাম। আর কিছু মনে নেই আমার। চোখ যখন খুলল তখন দেখি পিকলু আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমার পাশে বসে আছে মাসি। দেখলাম দুজন লোকও দাঁড়িয়ে। আমি চোখ খুলতেই একটা লোক বলে উঠল, খুব বাঁচান বেঁচে গেছো ভাইয়া, যে এই বাবলু তোমাকে দেখা পেয়েছিল। কিসের জন্য গিয়েছিলে ওই বাড়িতে? হ্যাঁ, তুমি জানো না ওই বাড়ির আশেপাশে কেউ যায় না। ওই বাড়িতে পেত্রী থাকে, বুঝেছো? তুমি তো দেখছি কিছুই জানো না। আমি আর কিছু বললাম না। পিকলু কালকে রাতের সমস্ত ঘটনা ব্যাখ্যা করলো। সব শুনে মাসি বলল, তুই আজই ফিরে যা কলকাতায় বাবা। বড় সাংঘাতিক অবস্থাতে তুই পড়েছিস। ওর ছায়া যার উপর পড়ে তার অবস্থা খুব খারাপ হয়। ও তোকে প্রাণে বাঁচতে দেবে না, তোর পেছন ছাড়বে না। ওরে পিকলু, এখনই ওকে অবনী ঠাকুরের কাছে নিয়ে যা, ঝাড়ফুঁক করুক। বেলা 11টা নাগাদ আমাকে নিয়ে যাওয়া হলো অবনী ঠাকুরের কাছে। তিনি আমাকে ঝাড়ফুঁক করলেন, কিন্তু ঝাড়ফুঁক করার সময় একটা আশ্চর্য জিনিস দেখলাম। অবনী ঠাকুরের চোখ থেকে ছলছল করে জল পড়ছে আর কি ঘন ঘন হাই তুলছে। ঝাড়ফুঁক শেষ হলে তিনি আমাকে বললেন, মারাত্মক বাতাস লেগেছে তোমার, কোথায় গিয়েছিলে? পিকলু বলল, পণ্ডিত মশাই,
ও আর আমি কাল হালদার বাড়িতে গিয়েছিলাম। হালদার বাড়িতে? কথা শোনা মাত্রই যেন চমকে ওঠে অবনী ঠাকুর। পিকলু বলল, হ্যাঁ মানে বারবার বলছে ওখানে কি আছে দেখবো, ভূত দর্শন করব। আমি বারণ করলাম, শুনলো না। শেষে আমাকেও টেনে নিয়ে গেল ওখানে। কয়েক সেকেন্ড আমার দিকে অবনী ঠাকুর সন্দেহভাজন দৃষ্টিতে তাকালো, তারপর বেশ গম্ভীর হয়ে বলল, কিছু দেখেছিলে ওখানে? আমি তো জানি না, কিছু একটা শব্দ শুনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ও হ্যাঁ, বারবার পায়ের শব্দ শুনেছিলাম আর হাসির শব্দ, বাকিটা ও জানে। অবনী ঠাকুর বিড়বিড় করে কি যেন বলল, তা বুঝতেও পারলাম না। তারপর একটা কৌটোর ভিতর থেকে কি একটা জিনিস বার করে পিকলুর হাতে দিল, তারপর বলল, এই দুটো মাদুলি তোমরা দুজনেই গলায় পরে নাও। পিকলুর সাথে সাথে মাদুলি দুটি নিয়ে নিল। আমি অনেক কষ্টে এবার কথা বললাম, আমি আমি কোনো মাদুলি টাদুলি পরবো না। কিসের জন্য পরবো? তোমাকে এই মাদুলি রক্ষা করবে। আমার রক্ষা আমি নিজে করতে পারি ঠাকুর মশাই, ধন্যবাদ। কোনো মাদুলি টাদুলি লাগবে না আমার। নিজের রক্ষা? খুব রক্ষা করেছো, প্রাণে মারা পড়ুনি, তাতেই তোমার ভাগ্য ভালো। এ কোনো মানুষ নয় যে তুমি বল শক্তি দিয়ে মোকাবেলা করবে। এ হলো প্রেতাত্মা। মিছে তর্ক করো না বালক, যা বলছি তাই শোনো, তোমার ভালোর জন্যই বলছি। একদিন এই মাদুলি তোমার কাজে আসবে, দেখো। পিকলু আমার গলায় ওই মাদুলিটি পরিয়ে দিল। অবনী ঠাকুর বলল, বড় আশ্চর্য ব্যাপার, ওই বাড়িতে আজ অব্দি কেউই যাবার সাহস করেনি। যেই ওই বাড়ির পাশ দিয়ে গিয়েছে তারও সাংঘাতিক বাতাস লেগেছে, কিন্তু তোমরা দুজনেই ওই বাড়ির মধ্যে ঢুকলে এবং ফিরেও এলে। এই যে তুমি, তোমার কি কিছু মনে আছে কালকের ব্যাপারে? সমস্ত কথা অবনী ঠাকুরের কাছে প্রকাশ করলাম। সব শুনে তিনি আরো শিউরে উঠলেন। তিনি বললেন, হে মহাদেব, সেই অতৃপ্ত আত্মা তাহলে ওখানেই আছে। আচ্ছা শোনো, সাবধানে থেকো তোমরা, আর ভুলেও ওই মাদুলি খুলবে না। ভগবান তোমাদের মঙ্গল করুক। আরো 5 দিন ওখানে থাকার পর আবার আমি কলকাতায় ফিরে এলাম। মনের মধ্যে থেকে সেই অবিশ্বাস্য রাতের ঘটনা মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একবার ভাবলাম মাদুলিটি এবার খুলেই ফেলি, সাথে সাথে খুলেও ফেলেছি। তারপর যা ঘটল তা আমি জীবনেও কল্পনা করিনি। সেই প্রেত মূর্তিটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। রাতে ঘুমানোর সময় সে স্বপ্নে এসে আমাকে ডাকছে আর বলছে, সেদিন রাতে ভালোভাবে ঘুম হয়নি আমার। ঠিক তার পরের দিন রাতে আবার সে স্বপ্নে এসেছে। দেখলাম সে এবার কাঁদছে আর আমাকে বলছে, কষ্ট হচ্ছে আমার, এখানে আমি অপেক্ষা করছি উদ্ধার করে নরক যন্ত্রণা থেকে। আর এসব অলৌকিক কাণ্ড সহ্য করতে পারলাম না। তাড়াতাড়ি সেই মাদুলি গলায় পরে নিলাম। দীর্ঘ 1 মাস কেটে গেল নলিকাটা গ্রামে গিয়েছি। যতদিন যাচ্ছে তাও কেন জানি না ওই রাতের কথা কিছুতেই আমি ভুলতে পারছি না। পিকলু সেদিনের পর থেকে আমাকে 1-2 বার ফোন করেছিল, তারপর থেকে আর সে ফোন করেনি। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। জুনের শেষের দিকে একদিন সকালবেলা পিকলুর ফোন এলো আমার কাছে। আমি ফোনটা ধরতেই পিকলু বলল, হ্যালো অরুণ। হ্যাঁ বল, ভালো আছিস? ভালো নেই ভাই, খুব বিপদের মধ্যে আছি। এই গ্রাম খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কি বলছিস তুই? হ্যাঁ রে,
ইতিমধ্যে 18 জন মানুষ মারা গিয়েছে। সন্ধেবেলায় যে বাড়ির বাইরে থেকে বের হচ্ছে, মরণ চবল একেবারে তাকে বৈতরণী পার করে দিচ্ছে। কি বলছিস? মরছে কি করি? তোরা পুলিশকে জানাসনি? জানিয়েছি। ওরা কিছুদিন যাবৎ পাহারাও দিয়েছিল রাতের বেলা, কিন্তু ওদের থেকে 2 জন কনস্টেবলও মারা গিয়েছে। আর হ্যাঁ, তোকে বলতে ভুলে গিয়েছি, শ্যামল হালদার ফিরে এসেছে। ফিরে এসেছি? কবে? 2 দিন আগে। গ্রামে ঢুকতেই হারানের ছেলেরা দল বেঁধে ছেলে নিয়ে এসে শ্যামলকে গণধোলাই করে। অনেক কষ্টে ওদের হাত থেকে ছাড়িয়ে ঠাকুরমশাইয়ের বাড়িতে রেখে এসেছি। শোন, তুই দুপুরের ট্রেন ধরে চলে আয়, তোকে আসতে বলেছে ঠাকুরমশাই। আচ্ছা, রাখলাম। আরে আরে আমি গিয়ে কি করব? হ্যালো হ্যালো, আরে ফোন কেটে গেল। খানিকক্ষণ ভাবতে লাগলাম কি করব। আবার কি যাব সেই নলিকাটা গ্রামে? ট্রেনে যখন উঠলাম তখন প্রায় 3টে বাজে। ট্রেন লেট করায় ন্যাত্রা স্টেশনে পৌঁছালাম 5টার সময়। এদিকে আকাশে মেঘ করেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। টিকলুকে ট্রেনে ওঠার আগে একবার ফোন করে বলেছিলাম স্টেশনে দাঁড়াতে। সে বাইক নিয়ে আসে এবং তাতে চড়ে সোজা চলে গেলাম ঠাকুর মশাইয়ের বাড়িতে। রাস্তায় পিকলুর সাথে সেই রকম কোনো কথাবার্তা হলো না। বুঝলাম সেও বেশ চিন্তায় আছে। ঠাকুর মশাইয়ের বাড়িতে যখন এলাম তখন প্রায় 6টা বেজে গিয়েছে। দেখলাম ঠাকুর মশাই চেয়ারে হেলান দিয়ে বসে কড়ি কাঠের দিকে চেয়ে আছে, আর ঠিক তার পাশেই একটা লোক ফ্যাকাশে মুখ করে বসে আছে। তার বয়স বছর 40, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, দেহ অত্যন্ত বলিষ্ঠ। আমরা ঘরের মধ্যে প্রবেশ করেছি সেটা দেখতে পেয়ে ঠাকুর মশাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এই যে অরুণ, এসো। শ্যামল এই সেই ছেলে যে কিনা তোমার বাড়িতে গিয়ে সচক্ষে মাতুকে দেখেছে। শ্যামল বাবু আমাকে একবার আপাত মস্তক দেখে নিয়ে বলল, তুমি সত্যিই দেখেছো ওকে? হ্যাঁ দেখেছি, তবে সেটি মাতু হাজরা কিনা বলতে পারবো না, তার কারণ আমি ওনাকে কোনোদিন সামনে থেকে দেখিনি। যথারীতি সেদিন রাতে যা কিছু হয়েছে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেলাম। সব শুনে শ্যামলবাবু রাগে যেন ফেটে পড়ল। শয়তানি, ধোঁকাবাজ! আমি নিজেও বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি। মাতুর হত্যার পিছনে তো শ্যামলই তাই, আর সেই তো ওর টাকা পয়সা নিয়ে পালিয়েছে। তবে এ কেন মাতু হাজরাকে গালমন্দ করছে? ব্যাপারটা জানতেই আমি ঠাকুর মশাইকে আড়ালে নিয়ে গিয়ে এই প্রশ্নটাই করি। তিনি আমাকে বললেন, দেখো অরুণ, ব্যাপারটা আমিও ঠিক কিছুই বুঝতে পারছি না। শ্যামল যা বলেছে আমার কাছে আর মাতু যা বলেছিল তা সম্পূর্ণ আলাদা। শ্যামল বলছে সে নাকি মাতুর টাকা পয়সা নিয়ে পালায়নি, উল্টে মাতু হাজরা নাকি ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবার মতলব করেছিল। কিন্তু টাকাটা তো মাধু তার স্বামীর গোপন জায়গা থেকে নিয়ে আসে। না, শ্যামল বলছে ওটা নাকি ওর টাকা। সেদিন ও নাকি ওর বাড়ি থেকে অনেক টাকা এনেছিল এবং সেটা নিয়ে মাতুর সাথেই পালিয়ে যায়। কিন্তু যখন রেল লাইন দিয়ে তারা হাঁটে এবং ট্রেন উল্টো দিক দিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে মাতু চেষ্টা করে ওকে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দেবে। কিন্তু শ্যামল নাকি মাতুকে সন্দেহ করেছিল আগেই এবং সে সজাগ ছিল। সে যখন কাণ্ডটা করতে যায় ঠিক তখনই দুজনার হাতাহাতিতে মাতু গিয়ে ট্রেনের সামনে পড়ে যায় এবং তারপর তার মৃত্যু হয়। আর শ্যামল ভয়ে ভয়ে সেখান থেকেই পালিয়ে যায়। আমাকে ক্ষমা করবেন ঠাকুর মশাই, এই কথাগুলো আমার বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। তবে আমরা তো সেখানে ছিলাম না, দুজনে যা বলবে তাই বিশ্বাস করতে হবে। তবে এইসবে গ্রামের নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে ঠাকুর মশাই, এখন আমাদের কি কাজ? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা খুবই বিপজ্জনক। দেখো, তুমি শহরের ছেলে, তোমাকে আমি এই ব্যাপারে জড়াতে চাই না। ইচ্ছা করলে তুমি চলে যেতে পারো কলকাতায়, আমি বাধাও দেব না। এ কি বলছেন ঠাকুর মশাই? আমি চিরকাল ভূত প্রেত বিশ্বাস করিনি,
কলেজ চলাকালীন আমি অনেক জায়গায় গিয়েছিলাম ভূতের দর্শন করতে, তাও পাইনি। তবে এই নলিকাটা গ্রামে এসে সেই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি ঠাকুর মশাই। ভূত প্রেত এখন কিছুটা হলেও আমি বিশ্বাস করেছি। আপনার সাথে আমি আছি, সর্বদাই আছি। এই গ্রামের আর একটাও মানুষ মরবে না। তোমার এই কথায় আমি অতি প্রসন্ন হয়েছি অরুণ। তুমি খুব ভালো সময়ে এসেছো এখানে, আর তার কারণ হচ্ছে আজ ঘোর অমাবস্যা। চলো অরুণ, আজই মাতুর এই খেলা সমাপ্তি করি। ঠাকুর মশাইয়ের কথা শেষ হতে না হতেই টিকলু বলে উঠল, ঠিক বলেছেন আপনি, আমিও আছি আপনার সাথে। এইসব নিয়ে সত্যি আমি ভয় পাই, তবে যেরকমভাবে গ্রামের মানুষ এটা মরছে সেটা দেখে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমিও আছি আপনার সাথে ঠাকুর মশাই। আর শ্যামল তো থাকবেই, তার কারণ শ্যামল না গেলে ওই পেতনি আমাদের সামনে আসবে না। আজ রাত ঠিক 10:30টায় আমরা হালদার বাড়িতেই যাব। রাত 10:30 নাগাদ হাতে হ্যাজাক আর 5 সেলের টর্চ নিয়ে 4 জন চললাম সেই হালদার বাড়ির দিকে। সামনে শ্যামলবাবু আর ঠাকুর মশাই, পিছনে আমি আর টিকলু। অদ্ভুতভাবে যেন আজ গোটা গ্রামটা নিশ্চুপ। কোথাও কোনো প্রাণ নেই, রূপ নেই, গন্ধ নেই, রং নেই। ঘোর অমানিসা যেন কোনো এক বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে চলেছে। ঠাকুর মশাইয়ের এই যে কঠিন সিদ্ধান্ত, এত তাড়াতাড়ি নেওয়াটা কি ভুল হলো না? বাড়ির যখন ঠিক সামনে এলাম তখন প্রায় 11টা বাজতে যায়। বাড়িটা ঠিক পিছনেই আছে নলিকাটা গ্রামের শ্মশান। বাড়িটার দিকে চেয়ে দেখলাম বাড়িটার উপরে খুব ধীরে ধীরে একটা মিহি অন্ধকারের চাদর যেন নেমে এসেছে, যেন একটা সর্বগ্রাসী অমঙ্গল সূক্ষ্ম পাপের মতন জড়িয়ে ধরছে বাড়ির সর্বাঙ্গে। পায়ে পায়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। শ্যামলবাবুর দিকে চেয়ে দেখলাম তার মুখ ভয়ে ও বিস্ময়ে জড়সড় হয়ে আছে। লোকটাকে দেখলে খারাপ লোক বলে মনে হয় না, তবে মানুষের ভিতরে যে কি রূপ আছে তা বোঝা বড়ই দায়। সদর দরজার সামনে এসে দেখলাম দরজাটা বন্ধ, কিন্তু পর মুহূর্তে সদর দরজাটা নিজে থেকেই খুলে গেল। সবাই খুব সাবধানে থেকো, কেউ একা হইও না। 18টা খুন করেছে, আরো 4টে খুন করতে ওর হাত কাঁপবে না। আমরা এখান থেকে আগে কাজ শুরু করব। শ্যামল, 4খানা পেরেক দাও আমাকে, আমি বাড়িটাকে আগে গৃহবন্ধ করি। শ্যামলবাবু ব্যাগ থেকে 4টি পেরেক দিতে যাবেই এমন সময় বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ ছুটে এলো। শ্যামল, কি হলো? কি ভাবছো? তাড়াতাড়ি দাও, বেশি সময় নেই আমাদের হাতে। এমন সময় আবার সেই বাড়ির ভিতর থেকে কে যেন বলে উঠল, শ্যামল, তুমি এসেছো? আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো, ভিতরে এসো, আমার কাছে এসো, বড্ড কষ্ট হচ্ছে এখানে আমার। শ্যামলবাবুর থেকে চেয়ে বুঝলাম উনি এখনো মাথুকে ভুলতে পারেনি, যার কারণে মাথুর কণ্ঠ বা তার দুঃখ শুনেই তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। আবার ঘরের ভিতর থেকে কণ্ঠ ছুটে এলো, এরা আমাকে শেষ করতে চায় শ্যামল, তুমি আমাকে রক্ষা করো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি মানছি আমার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার সব দোষ। আমাকে আমাকে ক্ষমা করো, এদের হাত থেকে আমাকে বাঁচা। শ্যামল, কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? পেরেকগুলো আমাকে দাও। ও তোমাকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করছে। শ্যামল! আচমকা শ্যামলবাবু দৌড়ে ঘরের মধ্যে ছুটল। আমরাও তার পিছন পিছন ঘরের মধ্যে ছুটে গেলাম আর তাকে ডাকতে লাগলাম, শ্যামল দাঁড়াও। এমন সময় বাইরের সদর দরজাটা নিজে থেকে নিঃশব্দে আঁট হয়ে বন্ধ হয়ে যায়।
তারপর হঠাৎ সেই ঘরের মধ্যে একটা আশ্চর্য হলদে আলো জ্বলে ওঠে। ঠিক সেই দিনের মতো শ্যামল বাবু আমাদের থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে। তোমার মতো অপদার্থকে আমার বাড়িতে রাখাই ভুল হয়েছিল। তুমি এমন এক উন্মাদের মতো কাজ করবে জানলে আমি তোমাকে এখানে নিয়েই আসতাম না। শ্যামল বাবু মাথা নিচু করে নিল, যেন আর কোনো কথাই ওর মুখ থেকে বের হলো না। এমন সময় সামনের আর একটা ঘরের দরজা কর আওয়াজ করে খুলে গেল। ঘরটা তীব্র অন্ধকার। সেখানার ভিতর থেকে সেই কণ্ঠস্বর ছুটে এলো, শ্যামল, এই ঘরে এসো, এসো, ওদের কথা শুনবে না। শ্যামল বাবুকে দেখলাম মন্ত্রমুগ্ধের মতো ওই ঘরের দিকেই চলল। এবার ঠাকুর মশাই তাড়াতাড়ি গিয়ে সামনে রুখে দাঁড়ালো। পকেট থেকে কি একটা গোল মতো ভার করে শ্যামল বাবুর কপালে চেপে ধরল। নিমেষের মধ্যে শ্যামল বাবুর দেহ বিদ্যুৎ খেলে গেল। সে যেন সজ্ঞানে ছিল না। এই মাত্র সে যেন তার নিজের অবিদ্যা ফিরে পেল। আর এমন সময় সেই অন্ধকার ঘরের দরজা আবার আঁট হয়ে বন্ধ হয়ে গেল। তারপর মনে হলো কেউ যেন এই মাত্র আমাদের গা ঘেঁষে বেরিয়ে গেল। দুম করে একটা কাঁচের মূর্তি ভেঙে পড়ল আমাদের পিছনে। আমরা পিছন ফিরতেই দেখলাম সেই বিভৎস মূর্তি আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। এক উলঙ্গ পেতনি আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘাড় ঘোরায় আমাদের দিকে, কিন্তু শরীরটা ঘোরে না, শুধু ঘাড় ঘোরে। তারপর শূন্যে ভেসে উঠে খিলখিল করে হাসতে থাকে। কি ভয়ানক তার হাসি, কি বিভৎস তার মুখ, সাপের মতন খোলা চুল, চোখ দুটো লাল জবা ফুলের মতো, নাকটা ভয়ানক ভাবে থেতলে আছে। দেখলেই গাটা শিউরে ওঠে। পিকলু ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। মনে হয় সে এখনই মূর্ছিত হয়ে পড়ে যাবে। কে এই পেতনি? হ্যাঁ, এ কি মাতু হাজরা? একটা অব্যক্ত রাগ শ্যামল বাবুর বুকে যেন জ্বালা ধরিয়ে দেয়। হাতের সামনে একটা বেতলের মূর্তি দেখতে পেয়ে সেটা তুলে নিয়ে ভয়ানক রাগী কণ্ঠে বলে, শয়তানি, আমি তোকে ভালোবেসেছিলাম আর তুই আমাকে ধোকা দিয়েছিস। এবার দেখ আমি তোর কি করি। প্রচন্ড রাগে যেন ফেটে পড়ে শ্যামল বাবু, ছুটে তার দিকে যায় মারতে। এমন সময় সেই পেতনি শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ে শ্যামল বাবুর উপরে। তার ওই ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আসা বড় দুটি সদন্ত শ্যামল বাবুর নলির উপরে কামড় বসায়। যন্ত্রণা বিকৃত স্বরে কোঁকিয়ে ওঠে শ্যামল বাবু এবং মুহূর্তে তার চিৎকার নীরব হয়ে যায়। ঠাকুর মশাই ছুটে যেতেই সেই পেতনি আবার যেন শূন্যে ভেসে ওঠে এবং কোথায় যেন মিলিয়ে যায়। শ্যামল বাবুর দেহ আর নড়ছে না। বুঝলাম তিনি আর বেঁচে নেই। ধপ করে আবার একটা ঘরে সেই হলদে আলো জ্বলে উঠল। পায়ে পায়ে সেই দিকে যেতেই দেখি সেই পেতনি ঠিক সেই দিনের মতোই সম্পূর্ণ উল্টো হয়ে সিলিং বেয়ে ধীর এবং নিশ্চিত পদক্ষেপে আমাদের দিকে এগিয়ে আসছে। ভীষণ ভয়ে আমার শরীর অসাড় হয়ে যায়। কি মুখ তার! বাপরে, দাঁতে লেগে আছে তাজা রক্ত। খানিকটা রক্ত হাতেও লেগেছিল। লকলকে জিভ দিয়ে সেই রক্তগুলোকে চাটতে থাকে সে। পিকলু ধপ করে বেঁচেতে লুটিয়ে পড়ে, বোধহয় জ্ঞান হারিয়েছে। ঠাকুর মশাই অতি তীব্র কণ্ঠে বলে, শয়তানি, তোর ধ্বংস আজ আমার হাতে। প্রেতবান প্রয়োগ করে তোকে ধ্বংস করে দেবো আমি আজ। হঠাৎ কয়েকটা কাঁচের আয়না দ্রুত গতিতে ছুটে আসে ঠাকুর মশাইয়ের দিকে এবং সেগুলো একসাথে গিয়ে লাগে ঠাকুর মশাইয়ের মুখে। সেগুলো লাগতেই চেঁচিয়ে দরজা ভেঙে উল্টে পড়ে যায় ঠাকুর মশাই এবং মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে। ঠাকুর মশাই,
আমি ঠাকুরমশাইয়ের কাছে ছুটে আসতেই দুম করে কাঁচের একটা মূর্তি ছুটে আসে আমার মাথা লক্ষ্য করে। সেটা লাগতেই চিৎপাত হয়ে পড়ে যাই ঠাকুরমশাইয়ের পাশেই। খলখল করে হেসে ওঠে সেই পেতনি, ঘোড়া গলায় বলে, আস্তে আস্তে মেঝে থেকে উঠলাম। তারপর সমস্ত বাড়ি, সমস্ত গ্রাম, সমস্ত পৃথিবী যেন এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। ঝড় ওঠে, ঝড়, মহাঝড়। 3 জন মাটিতে পড়ে আছে, শুধু একাই হতবম্বের মতন দাঁড়িয়ে আছি আমি। আমার চোখের দিকে তাকিয়ে খলখল করে হাসে সেই পেতনি। তারপর আবার সেই খোনা গলায় বলে, নলিকাটা গ্রামে বিসর্জন হবে, গলার নলির বিসর্জন। এক পা দুপা করে পিছন দিকে পা বাড়ালাম। কপাল থেকে বিন্দু বিন্দু করে রক্ত ঝরছে। বাঁচবার আশা নেই সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। সেই পেতনি একদম আমার কাছাকাছি এসে পড়েছে। দীর্ঘ হাত বাড়িয়ে পাশের টেবিলে রাখা ছুরিটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, ভয় পেও না, আমি তোকে কষ্ট দেব না, শান্তি দেব। মৃত্যু বড় শান্তি। হঠাৎ আমার দিকে ছুরিটা নিক্ষেপ করতেই আমি আমার নিজের চোখ বন্ধ করে ফেলি। দুম করে বিকট আঁতকে ওঠা চিৎকার হয়। চোখ খুলতেই দেখি সেই পেতনি মেঝেতে লুটিয়ে পড়ে আছে। কিন্তু কি করে? সেও হয়তো অবাক, কিন্তু আচমকা আমার চোখ গলার দিকে পড়তেই দেখতে পেলাম ঠাকুর মশাইয়ের দেওয়া সেই মন্ত্র পড়া মাদুলি। এই কয়েক মাস আগেই আমাকে বলেছিল না ঠাকুর মশাই এই মাদুলি একদিন আমার কাজে আসবে? সেটা কাজে এসেছে। সেই পেতনি রাগে জ্বলে উঠল যেন। আর ঠিক সেই মুহূর্তে ঠাকুর মশাই নিমেষের মধ্যে মাটি থেকে উঠে হাতে গোল কি একটা জিনিস নিয়ে সেই পেতনির কপালে চেপে ধরে এবং জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, ওম ধৈর্যং মহেশ্বরং রজতগিরিবরং চারুবত্রং বৎসরং রত্নকল্পজলাসনায়ং পরশুমৃগভরভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীनं সমুত্থাত শত্রুসমবরবরহিতব্যগ্রকৃত্যং বসनं বিশ্ববদ্ধং বিশ্ববদ্ধং নিখিলবায়হরং পঞ্চোপক্রম ত্রিনেত্রম ওং হ্রিং ক্লিং ফট স্বাহা স্বাহা। জয় জয় ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব জয়। হঠাৎ একটা কালো ঝড় পেতনিকে বোধহীন করে। তার মধ্যে কুণ্ডুলি পাকিয়ে যায় সেই পেতনি এবং সেই কালো ঝড় ছিটকে গিয়ে দরজায় ও জানলার দিক দিয়ে ঠিকরে বেরিয়ে যায়। আমার মাথার উপর দিয়ে সেই ঝড় যাবার সাথে সাথেই মুখ থুবড়ে পিছনে লুটিয়ে পড়ে যায় এবং মেঝের কোণাতে গিয়ে মাথাটা লাগতেই আচমকা জ্ঞান হারাই। জ্ঞান এলো তার পরের দিন বিকেলবেলা। তারপর শুনলাম পুলিশ এসেছে শ্যামলবাবুর মৃত্যুর তল্লাশি করতে। ঠাকুর মশাই সমস্ত কথা পুলিশকে বলে। তারা বিশ্বাস করেছে কি করেনি তা জানি না, তবে তারা এই কেসটা নিয়ে বেশি নাড়াচাড়াও করেনি। নলিকাটা গ্রাম এখন ভূত প্রেত থেকে পুরোপুরি মুক্ত, বলতে গেলে মাতু হাজরা থেকে মুক্ত। কিন্তু এই মুক্ত কতদিন চলবে তার ঠিক নেই। শুনছিলেন তন্ময় সরকারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প নলিকাটা গ্রাম। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল অপশনে সেট করে নেবেন।
ভালো থাকবেন। ধন্যবাদ।